Hey guys, কি অবস্থা? It's me Najmul Hossain Shourab from NHS Vlog again. Welcome to my channel and a brand new video. আপনারা সবাই জানেন যে আমি গত 3 তারিখ আমার বাসা পাবনাতে আসছি। আর পাবনাতে আসার পরে কোনো বাইক সার্ভিসিংয়ে দেওয়া হয় নাই। বাইকে মোটামুটি বেশ 3.5-4 হাজার কিলোমিটারের উপরে চলা হয়ে গেছে। আর বাইকের কন্ডিশন খুব একটা ভালো না। ইভেন আমি লাস্ট যখন অ্যাটেম্প করছিলাম তখন আমি দেখছি যে বাইকে স্পিড 110-এর উপরে উঠতেছে না, যেখানে আমার নর্মালি ইজিলি কোনো এফোর্ট ছাড়াই 120 ক্রস করে যায়। তো এইটার মেইনলি কারণ কয়েকটা হইতে পারে। একটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ আছে এখানে, মানে আমি যে নর্মাল যে ইঞ্জিন অয়েল ইউজ করি সেই ইঞ্জিন অয়েলটা এখানে নাই। সাথে যে এয়ার ফিল্টারটা ইউজ করা হয়েছে, এয়ার ফিল্টারটা অবস্থা খুব একটা ভালো না। ওটা অলমোস্ট আমি বলবো 4000 কিলোমিটার প্লাস হয়ে গেছে। তো আমি ভাবতেছি যে ওই এয়ার ফিল্টারটার কারণেও এরকম হতে পারে যে হয়তো এয়ার ইনটেকটা ইফিশিয়েন্টলি হচ্ছে না। তো মেইনলি এই সব জিনিসগুলো দেখেই আমার মনে হচ্ছিল যে আমার বাইকটা এখন একটা থরলি সার্ভিসিং দরকার। আর আমার বাইকের অবস্থাও খুব একটা ভালো না, প্রচুর নোংরা হয়েছে। বেশ ভালো একটা জার্নি হয়েছে, নোংরা হওয়াটা স্বাভাবিক। বাইক এখন টোটাল চলছে হচ্ছে 10,200 কিলোমিটার। 10,200 কিলোমিটার বলতে 10,205 কিলোমিটার এখন। বেশ লং একটা পিরিয়ড অলরেডি চলা ডান। তো আজকে সকালে আমার ঘুম থেকে ওঠার পরে মনে হলো যে যেহেতু আমি ইঞ্জিন অয়েল প্রতি মোটামুটি 2 থেকে মানে একটু কম টাইমের মধ্যেই চেঞ্জ করি রেগুলারের চেয়ে, যেখানে অন্যান্য সবাই মিনারেল 2000-এ চেঞ্জ করে, সেখানে আমি মিনারেল সর্বোচ্চ 1200 হয়তো চালাই, তারপরে চেঞ্জ করে ফেলি। আবার যেখানে সবাই মিনারেল মিনিমাম 3000 3500 চালায়, সেখানে আমি মিনারেল খুব বেশি হলে 2500-তে চেঞ্জ করে ফেলি। তো সেই হিসাবে আমি বুঝলাম যে আমি যদি এইটা নিয়ে একটা রিভিউ করি যে আমি কোন ইঞ্জিন অয়েল কখন ব্যবহার করতেছি আর সেই ইঞ্জিন অয়েলের ফিডব্যাক কেমন পাচ্ছি, এইটা দিয়ে যদি আমি একটা রিভিউ করি তাহলে কম সময়ের মধ্যে আমার অডিয়েন্স ভাইরা যারা আছেন, আমার সাবস্ক্রাইবার ভাইরা, তারাও একটা ভালো ইনফরমেশন পাবেন ওই স্পেশাল প্রোডাক্টটা নিয়ে। এই কয়দিন আমি ইউজ করছি মটুলের মিনারেল যেটা, সেটা কারণ আমার মিডল একটু বাজেট কম ছিল। তো ওটা হচ্ছে মটুল 3040, যেটা বেশ ভালো একটা মিনারেল ইঞ্জিন অয়েল। আমি চাইলে নর্মাল যে হন্ডার যে মিনারেলটা ছিল সেটা ইউজ করতে পারতাম, সেটার দাম আরও কম, সেটার দাম 500 টাকা। বাট দেয়ার ওয়াজ 2 রিজন। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ মিনারেলটার হন্ডা মিনারেল যেটা, সেটার পারফরমেন্স খুব একটা ভালো না, ওটা খুব দ্রুতই তার লুব্রিকেশন হারায় ফেলে। আর দ্যাটস ওয়াই এক্সব্লেডের যে জাতীয় সমস্যাটা, যে গিয়ার ফেসে যাওয়া, এই প্রবলেমটা খুব বেশি হয়। তো এইটা একটা রিজন ছিল ওটা না চুজ করার। আর আরেকটা চুজ করার কারণ ছিল হচ্ছে এক্সপেরিমেন্টাল একটা পারপাস ছিল, যে আমি এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে কোনটা বেশি বেটার পারফর্ম করে। আমি কি 650 টাকা দিয়ে যেটা নিচ্ছি, 650 টাকা দিয়ে ওটা নিলে ওটা কি জাস্টিফাইড কিনা। তো মেইনলি আমার টার্গেট ছিল এইটাই। তো এই দুইটা টার্গেট নিয়েই আমি ওই ইঞ্জিন অয়েলটা তুলি। আর ইঞ্জিন অয়েলটা তোলা হয়েছিল অলমোস্ট 1500 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। তো এখনও আমার গিয়ার হার্ডের যে সমস্যাটা সেটা হয় নাই, মানে আমার গিয়ার এখন স্মুথ আছে। তো আমি এখনও বলতে পারি যে না, এখনও ইঞ্জিন অয়েলটা ভালো আছে। কারণ ইঞ্জিন অয়েল যে ডিগ্রেড হয়ে গেছে, এটা বোঝার একটা অন্যতম প্রধান একটা লক্ষণ হচ্ছে যে আপনার গিয়ার হার্ড হয়ে যাবে, গিয়ার আপনার ক্লাচ হার্ড হয়ে যাবে, মানে ক্লাচ টানতে আপনার কষ্ট হবে। মানে ক্লাচ কেবেলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এটা পাবেন। আর আরেকটা জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে আপনার গিয়ার ফেসে যাবে, গিয়ার স্মুথলি চেঞ্জ হবে না। তো এই দুটা কারণ দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিন অয়েলের ডেট অলমোস্ট ওভার। কিন্তু আমি দেখতেছি যে এখানে কোনো প্রবলেম হচ্ছে না। তো আমি বলতে পারি যে আমার এটাতে আরও বেশ কিছু দিন আমি চালাতে পারবো। মোটামুটি 1500-1400 কিলোমিটার চলার পরে আমি এই মিনারেলটা চেঞ্জ করে ফেলতে চাচ্ছি। কারণ এরপরে যখন আমি জার্নিতে বেরোবো তখন আমার একটা উপরি ঝামেলা হবে, যেটা আমার পছন্দ না। আমি ভাবতেছি মানে আমি আর বাইক আমি অল টাইম টিপটপ কন্ডিশন রাখতে পছন্দ করি। সো আজকে আমাদের কাজ হবে প্রথমে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা। আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল খাচ্ছে কিনা বাইক। মানে আমি অলরেডি প্যাকেট নিয়ে আসছি, আমি ওখানেই আবার ডিউ করে দেখবো যে বাইকে ইঞ্জিন অয়েল খাচ্ছে কিনা। তো এক হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ, দেন হচ্ছে ইঞ্জিন অয়েল খাচ্ছে কিনা সেটা চেক করা, দেন এয়ার ফিল্টারটা চেঞ্জ করব। স্পার্ক প্লাগ এখনও ভালো আছে, স্পার্ক প্লাগ এখনও পারফেক্ট কন্ডিশনে আছে। আর একটু ওদেরকে একটু চালায় দেখতে বলবো, কারণ আমার বাইকটা যেহেতু অ্যাক্সিডেন্ট করছিল সামান্য কিছুটা চেঞ্জ আছে, এগুলো একটু চেক করতে হবে। একটু প্রবলেম হয়েছিল, মানে যেটা ট্যাপেটের যে সমস্যাটা বলে, ওই ট্যাপেটের সমস্যা সাধারণত এত কম বয়সে হয় না, কিন্তু
আমারটা তো একটু তাড়াতাড়ি হয়েছে। তো ট্যাপেরটাকে অ্যাডজাস্ট করাই নিছিলাম, তো ওই ট্যাপের অ্যাডজাস্টমেন্টটা ঠিকভাবে হয়েছে কি না আমি তো একদম অ্যাকুরেটলি বলতে পারবো না। আমার কাছে তো ঠিকই মনে হয়, আমার যতটুকু জ্ঞান তাতে মনে হয় ঠিক আছে, কিন্তু একটু চেক করে দেখা দরকার। তো ওনাদেরকে একটু চেক করাবো, আর বেশি কাজ নেই এগুলোই। আর বাইকটাকে লাস্টে একটা থ্রোলি একটা ওয়াশ দেওয়া হবে, তারপরে বাইক একদম টিপটপ কন্ডিশনে বাড়ি নিয়ে আসবো। আর আজকে মেইনলি 2টা ভিডিও হবে, একটা ভিডিওর কথা একটা ভিডিওতে না বলি। তো একটা ভিডিও হবে হচ্ছে বাইকের ওভারঅল সার্ভিস, আর আরেকটা ভিডিও হবে হচ্ছে ওই ইঞ্জিন অয়েলটার রিভিউ। তো সাথে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন, আর ইনশাল্লাহ NHS ব্লগ আবার তার আগের অবস্থায় ফেরত আসবে। এখনও ভিডিও অনেক কিছু করা বাকি। আমি দেখতেছি যে আপনারা আমার লং ভিডিওগুলো যেগুলো আছে একটু ট্যুর টাইপের ভিডিও, সেগুলো আপনারা পছন্দ করেন। তো এর মধ্যে আমি ভাবতেছি কিছু ট্যুর দেওয়ারও ইচ্ছা আছে আমার, ট্যুরও হবে, কথাও হবে। হালকা পাতলা কিছু মডিফিকেশান আছে বাইকে, যেমন আমার ইন্ডিকেটরগুলো চেঞ্জ করা হয়েছে, বাট সেটা আপনারা অলরেডি দেখছেন, একটা শর্টে আছে। যদি না দেখে থাকেন তাহলে আই হোপ আপনারা দেখবেন, কারণ আমার পার্সোনালি আমার মডিফিকেশানটা খুব ভালো লাগছে। আমার এই লাইটগুলো খুবই পছন্দ হয়েছে। লাইটগুলোর দাম কিন্তু খুবই কম, মাত্র 233 টাকা করে পড়ছে আমার সামনের পিছনে দুইটা। একটা সামনে হচ্ছে স্মোকি আর নিচে হচ্ছে পিছনে হচ্ছে অ্যাম্বার কালার দিছি। আর এটার ইনস্টলেশন কস্ট পড়ছে হচ্ছে 100 টাকা। তো সব মিলে আমার পড়ছে হচ্ছে 533 টাকা। তো ইটস আ ভেরি গুড ডিল। মেইনগুলো এখন আমার কাছে আছে, আর ওগুলো যখন এগুলো নষ্ট হবে তখন হয়তো ওগুলো বের করবো, বাট আই ডোন্ট থিঙ্ক এগুলো এত তাড়াতাড়ি নষ্ট হবে, কারণ এগুলোর বিল্ড কোয়ালিটি আমার খুব পাকাপোক্ত লাগতেছে। তো এখন ফার্স্টে যাব হচ্ছে ইঞ্জিন অয়েল কিনতে। ইঞ্জিন অয়েল কেনা শেষ হইলে তারপরে ফিল্টার সব সার্ভিস সেন্টারে পেয়ে যাব। তো তারপরে ডাইরেক্ট সার্ভিস সেন্টার। কিছুক্ষণ আগে যে এইমাত্র যে একটা আরসি যেটা দেখলেন না ডিউকের, এই বাইকটা প্রত্যেক 1 সপ্তাহ পর পর অ্যাক্সিডেন্ট করে। এই ছেলেটাকে আমি চিনি, প্রত্যেক 1 সপ্তাহ পর পর অ্যাক্সিডেন্ট করে আর আজ ঠিক করে নিয়ে যায়, আবার অ্যাক্সিডেন্ট করে আবার ঠিক করে নিয়ে যায়। ছেলেটারও কিছু সমস্যা আছে, কিছু না, বেশ ভালোই সমস্যা আছে। টু বি অনেস্ট, এগুলো বাইক এইসব বাচ্চাদের হাতে দেওয়া উচিত না, কারণ এরা আসলে এখনও জানে না বাইক কীভাবে চালাতে হয়। এদের অ্যাড্রেনালিন অনেক বেশি, টেস্টোস্টেরন অনেক বেশি। এরা জাস্ট খালি মনে করে যে থ্রটল বাড়াতে পারলেই হয়তো সব কিছু, আসলে জিনিসটা তো তা না। তো এই যে হন্ডা প্যালেস, আমি এখানে এখন আসবো একটু পরে, ইঞ্জিন অয়েলটা নিয়ে নিই। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এবার কিনলাম মোটল 710-0010W30। এই ইঞ্জিন অয়েলটা বেশ আমার খুব পছন্দের ইঞ্জিন অয়েলগুলোর একটা। তো এইটার বেশ কয়েকটা রিভিউ অলরেডি আমার চ্যানেলে আছে, আর ওগুলো ছিল একদম ইনিশিয়াল পর্যায়ে, যে নতুন বাইকে 10W30 ইউজড এর রিভিউ আসলে কেমন হইতে পারে। আর এখন আমার বাইক আছে অলমোস্ট 10,000-এ, মানে নর্মাল মানুষ এখন থেকেই সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করা শুরু করে এই টাইমটা থেকেই। তো এইটার একটা রিভিউ আসবে 2000 কিলোমিটার চালানোর পরে, যে এখন এই ইঞ্জিন অয়েলটা কেমন পারফর্ম করতেছে। সো সেটা যদি দেখতে চান ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেলে চোখ রাখবেন। তো এখন আমাদের টার্গেট হচ্ছে, এখন আমরা যাব হন্ডা প্যালেসে, এবং ওখানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো, আর মোটামুটি একটা অ্যাভারেজ সার্ভিস হয়ে যাবে ইনশাল্লাহ। তো লেটস গো। অ্যান্ড আমরা কথা বলতে বলতে অলমোস্ট চলেও আসছি। এই যে এটা হচ্ছে হন্ডা প্যালেস। ওকে, লেটস গো। W30 মোটল 71000, এটার অরিজিনালটা চেনার কিছু ওয়ে আছে, যেটা আমি এর আগেও বলছি, আবার একটু দেখাই দিই। সেটা হচ্ছে, এক হচ্ছে স্টিকার, BSTI স্টিকার। এটা আসলে খুব একটা রিলায়েবল না। ক্যাপের এই প্যাটার্নটা অল টাইম নেবেন, সে আপনাকে যতই বলুক যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ক্যাপ চেঞ্জ হয়েছে, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। এটা অরিজিনাল প্যাটার্নের, এটা যদি না থাকে তাহলে প্রথম রেড ফ্ল্যাগ। তো এই প্যাটার্নটা চুজ করবেন। আপনি কালার দেখে একটা জিনিস বোঝা যায় যে কতটা ডিপ কালার, সেটা দেখে একটা জিনিস বুঝতে পারবেন। আরেকটা হবে হচ্ছে যে এই ম্যানুফ্যাকচারিং ডেট এটা আছে 2, আর এক্সপোর্টিং ডেট দেওয়া আছে 4, কাছাকাছি 2 থেকে 3 মাসের মধ্যে গ্যাপ থাকতে হবে। তো এইগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। চলেন তাহলে এটা এখন উঠায় ফেলি। এই জিনিসগুলো সব চেঞ্জ করা হয়েছে, মানে আমার মোট সব খরচপাতি এর মধ্যেই। আর বাইক মোটামুটি রেডি এখন। আর আমি কিছুক্ষণ আগে একটা টেস্ট রাইড দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। সো সার্ভিসিং একটা দরকার ছিল। তো এখন চলেন যেতে যেতে আপনাদেরকে বলি কী কী চেঞ্জ হইলো, কী কী চেঞ্জ করা দরকার, আর
তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। লেটস গো। অ্যান্ড অ্যাগেইন বাইক একদম পারফেক্টলি স্মুথ হয়ে গেছে। আর যদি বলি যে কী আসলে চেঞ্জ করা হয়েছে, তার মধ্যে প্রথমে চেঞ্জ করছি হচ্ছে ইঞ্জিন অয়েল, যেটা আমি বলছিলাম যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তারপরে চেঞ্জ করছি এয়ার ফিল্টারের অবস্থাও খুব একটা যে খারাপ ছিল তাও না, ভালো ছিল, বাট আমি মাইলেজ একটু কম পাচ্ছিলাম। আমি লাস্ট যখন চেক করছিলাম আমি মাইলেজ পাইছি 52, যেটা এমনি অ্যাভারেজে অনেক বেশি মনে হলেও এক্সব্লেডের হিসাবে আর আমার বাইকের হিসাবে যথেষ্ট না। আমার নর্মালি সবসময় 58 উপরে মাইলেজ দেয়, 58 থেকে 60-এর মধ্যে মাইলেজ পাই আমি। তো সেই হিসাবে ভাবলাম এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেখা দরকার। স্পার্ক প্লাগটা পরিষ্কার করা হলো, এয়ার ফিল্টারের অবস্থাটা আমি দেখাবো, সমস্যা নাই। তো মেইনলি যেটা বলতেছিলাম যে কী আসলে চেঞ্জ করা হলো, তো চেঞ্জ করা হলো হচ্ছে ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, তারপরে ক্লিন করা হলো স্পার্ক প্লাগ, তারপরে হাওয়া টাওয়া দেওয়া হলো। আর মেজর যে জিনিস দুটো চেঞ্জ করা হয়েছে, যেখানে আমার মেইন টাকাটা গেছে, সেটা হচ্ছে আমার একটা এই গ্লাস চেঞ্জ করতে হইলো, আর হচ্ছে এই লিভারটা চেঞ্জ করতে হইলো। তো এটা কেন চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করার কারণ হচ্ছে আপনারা দেখছেন যে আমার গ্লাস ভেঙে গেছিলো, অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, আর এই ক্লাচ লিভারটাও একটু কিছুটা বাঁকা হয়ে গেছিলো, তো সেটাকেও চেঞ্জ করা দরকার ছিল। সেই জন্যই মেইনলি চেঞ্জ করা। মোটামুটি 1000-এর উপরে খরচ চলে আসছে। তারপরে ভাইকে খুশি করার জন্য কিছু টাকা দেওয়া হলো, কারণ ওনার সার্ভিসিং সবসময় খুব পছন্দ। এটা একটা টিপ বলতে পারেন যে যদি কারো কাছ থেকে ভালো সার্ভিসিং পেতে চান, তাহলে বাংলাদেশের হিসাবে তাকে কিছুটা খুশি করে দেওয়া ট্রাই করা উচিত। এখন যদি বলি যে আপনাদের একটা মোটামুটি সার্ভিসিং করার জন্য আপনার কী জিনিসের প্রতি খেয়াল রাখা দরকার, মনে করেন আমি একটা অ্যাভারেজে ধারণা দিই, মনে করেন আপনার বাইক আপনি প্রতি 5000 কিলোমিটার পর সার্ভিসিং করান, যেটা অ্যাকচুয়ালি হিউজ, এত হওয়া উচিত না, আরও কমের মধ্যে সার্ভিসিং করা উচিত। তো আমার ক্ষেত্রে আমি এবার সার্ভিসিং করলাম সবচেয়ে বেশি 3500-4000 কিলোমিটারের মধ্যে। তো চেঞ্জ করার জন্য আপনি প্রথমে কি দেখবেন যে আপনার আপনি যে প্রবলেম ফাইন্ডিং করবেন যে আপনার এই সমস্যা হইতে পারে, তার মধ্যে প্রথম সমস্যা যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার পারফরমেন্স লস করা বলতে আপনি হয়তো টপ একটু চেক করে দেখতে পারেন, আপনার টপ হয়তো সর্বোচ্চ পর্যন্ত যাবে না। সেকেন্ড আপনি চেক করতে পারেন সেটা হচ্ছে আপনার মাইলেজ ড্রপ করবে, যেহেতু ঠিকমতো লুব্রিকেশন নাই, সব কিছু রাফ হয়ে আসছে, সেই জন্য আপনার এখানে দেখবেন মাইলেজ কিছুটা ড্রপ করছে, তো সেইটাও গেল। তারপরে আপনি চেক করবেন আপনার যেই ফ্রিনেসটা আছে নাকি। ম্যাক্সিমাম টাইমে দেখা যায়, ম্যাক্সিমাম টাইমে আসলে দেখা যায় যে আমরা আসলে বুঝতে পারি না, যতক্ষণ না সার্ভিসিং হচ্ছে আমরা ততক্ষণ বুঝতে পারি না যে আমাদের বাইকের পারফরমেন্স ল্যাক ছিল। যেমন আপনার গাড়ি একটু জ্যাম ফিল হওয়া, কিছুটা একটু আটকে চলা, অথবা আপনি যে পাওয়ারটা যে যতটুকু পুল হওয়ার কথা সেরকম না হওয়া, এই জিনিসগুলো আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার বাইকের এখন একটা সার্ভিসিং দরকার। আর যদি আরও সিম্পলি বলতে চাই, তাহলে প্রত্যেক 3000 RPM একটা জেনারেল সার্ভিসিং করায় নেন আপনার নিজস্ব কোম্পানির যে সার্ভিস সেন্টার আছে সেখান থেকে। এখন একটা কথা হইতে পারে যে আমি ওখানে কী সার্ভিসিং করবো, কারণ আমাকে তো সার্ভিসিংয়ের সময় ঠিকমতো কিছু সার্ভিসিং করে দেয় না। এখন এটা সত্য কথা যে সবার ভাগ্য আমার মতো ভালো না, যে আমি এখানে ভালো একটা সার্ভিস সেন্টার পাইছি, ভালো কিছু ভাই পাইছি যাদের কাছ থেকে আমি সার্ভিসিং করাই নেই। তো সেই ক্ষেত্রে আপনাকে নিজের কাজ নিজেই করাইতে হবে। তো নিজের কাজ নিজে করাবেন, তাহলে আপনি কী করাবেন? প্রথম কথা, আপনি বলবেন যে আপনার এয়ার ফিল্টারটা চেক করুক, আর হচ্ছে আপনার স্পার্ক প্লাগটা চেক করুক। এই দুটো চেক করলে অনেক কিছু বোঝা যায়। আপনার স্পার্ক প্লাগের উপরে ডিপেন্ড করে এইটা বলে দেওয়া যায় যে আপনি যে তেলটা ইউজ করতেছেন সেই তেলটা ঠিকমতো জ্বলতেছে কি না। এরপর আপনি দেখেন যে আপনার এয়ার ফিল্টারের কী অবস্থা। এয়ার ফিল্টার যদি আপনার মনে হয় যে আরও কিছুদিন চালানো যাবে, চেঞ্জ করে ফেলেন। এয়ার ফিল্টার নিয়ে কোনো কম্প্রোমাইজ করা উচিত না, কারণ আপনার এয়ার ফিল্টার যদি ঠিক না থাকে তাহলে আপনার গাড়ির মাইলেজ আপনি পাবেন না। আপনি যে কয়দিন টাকা বাঁচানোর জন্য আপনি এয়ার ফিল্টারটা চেঞ্জ করেন নাই, সেই কয়দিনে আপনার যতটুকু টাকা বাঁচত তার চেয়ে বেশি আপনার তেলের খরচ চলে যাবে। টাইম মতো চেঞ্জ করে ফেলেন। আর আরেকটা কথা, যে এক্সব্লেড, হর্নেট, এই টাইপের বাইক যেগুলো আছে হন্ডার ক্ষেত্রে, আবার বেশ আরও অন্য কোম্পানি বেশ অনেকগুলো বাইক আছে যেগুলোতে হচ্ছে ভিসকাস এয়ার ফিল্টার ইউজ করা হয়। খেয়াল করবেন ভিসকাস এয়ার ফিল্টার একটু সেট করে নেই, হ্যাঁ এবার ঠিক আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, ভিসকাস এয়ার ফিল্টারগুলো কিন্তু আসলে রিইউজেবল না। অনেক এয়ার ফিল্টার আছে যেগুলো রিইউজ করা যায়, কিন্তু এই ভিসকাস এয়ার ফিল্টারগুলো কিন্তু রিইউজেবল না। সো ওগুলোকে বাতাস মেরে আরও কিছুদিন চালানো, এই জিনিসটা করা যাবে না। অ্যাকচুয়ালি এটা তো আরও ক্ষতি হয়, কারণ আপনি যখন বাতাস মারবেন, যেটা আমি সিম্পলি অর্থে বলি, যদি এই ছিদ্রগুলোর ডায়ামিটার বেড়ে যাবে। ফিল্টারের কাজ মেইনলি হচ্ছে আপনার যে বাতাসটা আসবে, বাতাস তো অবশ্যই থাকতে হবে ইঞ্জিনের মধ্যে, ইঞ্জিনকে জ্বালানোর জন্য। কারণ আপনি অনেক বালুর মধ্যে দিয়ে বাইকটাকে চালাবেন, অনেক ধুলার মধ্যে দিয়ে বাইকটা চালাবেন। এই ধুলোবালিগুলো পরিষ্কার করার জন্য আপনার এয়ার ফিল্টারটা আপনি ইউজ করেন, কিন্তু আপনি যখন এটাতে বাতাস মারবেন, বিশেষ করে ভিসকাস এয়ার ফিল্টারগুলোতে,
যেটা ওয়ান টাইম। এগুলোতে যখন আপনি বাতাস মারবেন ওটা ফোর্স অনেক বেশি থাকে, সো সেই হিসেবে এখানকার যে ছিদ্রগুলো আছে সেগুলোর ডায়ামিটার কিন্তু বেড়ে যাবে। আর যখন ডায়ামিটার বেড়ে যাবে তখন অবশ্যই এইটা আর আগের মতো সেই ধুলাবালিগুলোকে আটকাতে পারবে না। ধুলাবালিগুলো যাবে আপনার ইঞ্জিনে, ইঞ্জিন তো অ্যাকচুয়ালি না, যাবে আপনার কার্বোরেটরে যেখানে আপনার মেইন ফিউয়েল মিক্সচারটা হয়। তো যখন আপনার ভেজাল জিনিসগুলো ভিতরে ঢুকবে তখন কিন্তু সেটা ঠিকমতো ইগনাইট করতে পারবে না। আপনি এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করলেন, আপনার স্পার্ক প্লাগটাকে চেঞ্জ করলেন, এরপর আপনি বলবেন যে আপনি বাইকটাকে চালায় দেখেন আপনার কী কী সমস্যা মনে হয় সেগুলো সলভ করেন। এখন সে হয়তো একটা বাইক রাইড দিয়ে আসবে, সে বলবে যে আপনার এই জায়গাগুলোতে লুপ করা দরকার। আপনি ওকে ততক্ষণ কাজ করতে দিবেন যতক্ষণ না সে বলবে যে একটা জিনিস চেঞ্জ করতে হবে। যখন সে বলবে চেঞ্জ করতে হবে তখন তার কাছে আপনি জানতে চাবেন যে কী চেঞ্জ করতে হবে, কেন চেঞ্জ করতে হবে। সম্পূর্ণ স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত চেঞ্জ করবেন না। কিন্তু যদি চেঞ্জ করার দরকার হয়, আপনার যদি নিজের মেন্টালিটি বলে যে না চেঞ্জ করার দরকার আছে, তাহলে অবশ্যই চেঞ্জ করে ফেলেন। কিন্তু এই জায়গাতেই সবচেয়ে বড় স্ক্যামটা হয়, এই সার্ভিস সেন্টারগুলো ট্রাই করে আপনাকে জিনিস কিনানোর জন্য। তো সেই জিনিসটা আপনাকে নিজে থেকে সেভ রাখতে হবে, নিজেকে সেভ করতে হবে ওই দিক দিয়ে। ইঞ্জিন অয়েল চেঞ্জ এটা কিন্তু মাস্ট। আপনি যতবার বাইক সার্ভিসিং করাবেন, আপনার ইঞ্জিন অয়েল যদি মিনারেল হয় সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে সর্বোচ্চ 1400 কিলোমিটার, যদি সেমি সিনথেটিক হয় সেই ক্ষেত্রে 1800 থেকে 2000, আর যদি ফুল সিনথেটিক হয় তাহলে আমি বলবো 2500 কিলোমিটারের মধ্যে আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলেন। ইঞ্জিন অয়েলের সাথে কোনো কম্প্রোমাইজ করা উচিত না, কারণ ইঞ্জিন অয়েল হচ্ছে আপনার বাইকের জন্য ব্লাড টাইপের, অ্যান্ড ব্লাডেই যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করানো উচিত। এইটাতে অ্যাটলিস্ট কিপটামি করেন না, আপনার বাইকের ইঞ্জিন সারা জীবন চলবে। আপনার বাইক অন্যান্য পার্টস হয়তো নষ্ট হতে পারে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে যদি আপনি ইঞ্জিন অয়েলটা অ্যাটলিস্ট নিয়মিত চেঞ্জ করেন। স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল এগুলো চেঞ্জ করলেন, ভালো পরিমাণে ফিউয়েল ইউজ করেন, ভালো গ্রেডের ফিউয়েল ইউজ করেন, এবং যদি আরও বেটার পারফরমেন্স চান তাহলে আপনি হয়তো একটা অকটেন বুস্টার ইউজ করতে পারেন। অকটেন বুস্টারের কাজ করে, আমি নিজে চেক করছি, এনএক্সের যে অকটেন বুস্টারগুলো আছে এগুলো ভালো ইউজ করতে পারবেন, আপনার পারফরমেন্স আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো পাবেন। XBlade নিয়ে কথা যেহেতু বলাই হচ্ছে, আরেকটা কথা বলি, XBlade যে জাতীয় সমস্যা যে পিছনে সাসপেনশন অনেক হার্ড, এই সাসপেনশন হার্ড এটাকে কিন্তু সফট করা যায়। XBlade যে সাসপেনশনটা সেটা নিজে থেকে খুব একটা সফট হয় না, আগের থেকে সফট হয় কিন্তু খুব একটা সফট হয় না। তো সেই হিসেবে পিছনের যে সাসপেনশনটা আছে সেটা এক স্টেপ অ্যাডজাস্ট করে নিতে পারেন, নামায় নিতে পারেন। সেটাতে হচ্ছে আপনার যে সাসপেনশনের যে ট্রাভেল ডিস্টেন্স সেটা কিছুটা পরিমাণে বাড়বে। ওয়াও! আর ট্রাভেল ডিস্টেন্স যদি কিছুটা বাড়াইতে পারেন সেক্ষেত্রে আপনার সাসপেনশনটা আর একটু বেটার খেলবে। তো সেই হিসাবে XBlade ইউজার যারা আছেন, স্পেশালি হর্নেটের কথা আমি বলবো না, কারণ হর্নেটের সাসপেনশন এমনি অনেক ভালো, সাসপেনশনটা একটু ডাউন করে নিতে পারেন যেন একটু বেটার রাইডিং কমফোর্ট পাওয়া যায়। গাইজ, এই ছিল আমার আজকের মোটামুটি সার্ভিসিং এর ইতিকথা। আমার বাইক এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর ইনশাল্লাহ এটা একটা 3000 কিলোমিটার চলার জন্য এখনও রেডি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই। হোপ ইউ গাইজ আ গুড ডে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো সায়োনারা।